নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অভাগীর মেয়ে। গল্প লেখায় গল্প পাঠে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য আজকের গল্প। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। গল্পগুলি সম্পূর্ণভাবে কাল্পনিক। গল্পের সাথে বাস্তবের কোনো রকম মিল হলে, চরিত্রগত, পরিবেশগত, স্থানগত যাই হোক না কেন, তবে সেটা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলের প্রত্যেকটি গল্পই বিনোদনের জন্য সৃষ্টি। আজকের গল্প অভাগীর মেয়ে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো অভাগীর মেয়ে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। ভদ্রবাড়ির মেয়েরা এসব এলাকায় চাকরি বাকরি করতে আসে না, বুঝলি তো? তোকে কে বললো? আমি বলছি। তুই এখানে এসছিস কদিন হলো? তো তাও মাস ছয়েক। একটা বউকে তো দেখি, বেশ টাগর টুকুর চেহারা, রাস্তা দিয়ে যায়। তোর দেখে কি মনে হয় ওই সুতোর ফ্যাক্টরিতে শুধু সুতো সেলাইয়ের কাজই হয়, আর কিছু হয় না? তুই পারিস ও পলাশ, কি কে যে কি ভেবে নিস। আর ওই তো ওই তো ওই তো ওই তো ওই মেয়ে মানুষটা আসছে। ও মাসি, যাওয়া নাকি? কত নেবা এক রাতের? 500? আচ্ছা ছাড়ো। 1000? আচ্ছা 2000 দেবো। যাবে নাকি? হ্যাঁ দেখেছিস, কোনো প্রতিবাদ করলো না, চুপ করে বেরিয়ে গেল। একটু চেপে চেপে ধরলেই মাগি রাজি হয়ে যেত। না পলাশ, তোর কিন্তু এখানে সেরকম বলা ঠিক না। আমাদের এলাকাটা অন্তত এরকম নয়। তুই ভাবিস না এটা রেড লাইট প্রেস। এখানে অনেক ভালো ভালো মেয়েরা, বাপতে তো ভালো ডাগর ডগর শরীর নিয়ে ওই ঘুপচি মারা ফ্যাক্টরিতে কি যে করতে যায় সেটা খুব ভালো করেই বুঝি। কানে ফোনটা লাগিয়ে এক মনে রাস্তার ওধার থেকে এধার পার হচ্ছিল প্রিয়াঙ্কা। আচমকাই জোরে একটা লরি আসে উল্টো দিক থেকে। বর্ষার দিন, রাস্তাঘাট কাদায় প্যাচ করছে। শাড়ির মধ্যে অনেকটাই কাদা ছিটে লাগে। ওর হলুদ রঙের শাড়ি কাদায় কেমন মাখামাখি হয়ে পড়ে। পিঠে ব্যাগ ছিল একটা, তার মধ্যে একটা ওয়াটার বটল, মোবাইল ফোন, রুমাল আর কিছু গ্যাসের ট্যাবলেট। কথায় কথায় অ্যাসিডিটি, গ্যাসের প্রবলেম আছে তো। লরিটা সজোরে বেরিয়ে যেতেই চশমাটা ভালো করে মুছে নিল প্রিয়াঙ্কা, কারণ কাদা তার মুখমণ্ডলেও এসে বেশ খানিকটা লেগেছে। বেশি বয়স নয় মেয়েটার, এই তো জোর 36 কি 37 মতো হবে। যৌবন এখনো শরীরে ডগমগ করছে। উচ্চতায় প্রায় 5 ফুট 6-7 ইঞ্চির কাছাকাছি। দেহ অপূর্ব লাবণ্য প্রভায় ভরা। ফর্সা গড়নে পান পাতার মতো মুখশ্রীতে চশমাটা খুব একটা মানানসই নয়, কিন্তু ওই যে একটা ফ্যাক্টরিতে কাজ করে সে, সেলাইয়ের, সেই কারণে চশমা নিতে হয়েছে অল্প বয়সেই। কাজ না করে তো উপায় নেই, সংসার চলবে কি করে? স্বামী ড্রাইভার, বেশ কটা গাড়ি খাটায়, তবুও নিজস্ব বলে তো কিছু রাখতে হয়। তাছাড়া কাজ করে টাকা ইনকাম করার নেশা প্রিয়াঙ্কার আজকের নয়, অনেক ছোট্ট বয়সে। গলায়, পেটে সব জায়গাতেই কাদা লেগে গিয়েছে। রাস্তায় খুব একটা লোকজন নেই আজ প্রবল বৃষ্টির কারণে। সামনেই রয়েছে পচাদার চায়ের দোকান, ওইখানে চ্যাংড়া প্যাংড়া ছেলেপেলেরা বসে আড্ডা মারে। সময়টা এখন ভর সন্ধে। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে এলাকাটা আরো শান্ত করে দিয়ে গেছে। যা প্যাচপ্যাচে গরম পড়েছে, তাতে বৃষ্টি না হলে কি আর মন ভালো লাগে? এই রাস্তা দিয়ে প্রিয়াঙ্কা যখন যায় তখন গায়ে কাপড়টা জড়িয়ে দিয়ে যায়। আজকাল একা একা বেরোতে বড্ড বেশি ভয় করে। ব্যাগের মধ্যে সবসময় একটা ছুরি অথবা কাঁচি রাখে,
কিন্তু আজ আনতে ভুলে গিয়েছে। ওই বৃষ্টির তাড়নায় ফ্যাক্টরিতেই ফেলে এসেছে। বেরোনোর পর মনে পড়েছিল, রিটার্ন আর যেতেও ইচ্ছে করছিল না। যা কাদা জল ওখানে। আচমকাই প্রিয়াঙ্কার কানে ভেসে এলো শীষ মারার শব্দ, আর তার সঙ্গে সঙ্গে ওই চ্যাংড়া ছেলেপেলেগুলোর টোনটিটকারি। এরা কিন্তু সব অল্প বয়সী ছোকরাদের মধ্যে পড়ে না। এক একজন চাকরি করে, কেউ আবার ব্যবসা, তাও ওই যে মেয়ে মানুষ দেখলে আরে বাস কি ফিগার, এইটা যেন বলতেই হবে নিজেদের মধ্যে। প্রিয়াঙ্কাকে দেখে যথারীতি একটি ছেলে পেছন দিক থেকেই বলে উঠল, আর বাস কত নেবে? প্রিয়াঙ্কার ইচ্ছে করছিল ঘুরে গিয়ে বলতে, বাড়িতে মা বোন নেই। ধর, এই প্যাচ প্যাচে ডায়লগটা এখন আর চলে না, কেউ পাত্তাই দেয় না। আমাদেরই বরং বোঝার ভুল। যত নষ্টামি তো বাইরের মেয়েদের সঙ্গে, মা বোনের সঙ্গে তো কেউ করে না, মাতালরা পর্যন্ত না। ওই বেলায় জ্ঞান ঠিক টনকই থাকে। যাই হোক, প্রিয়াঙ্কা শুধু ঘুরে তাকালো ছেলেটির দিকে একবার। হোয়াইট কালারের শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট পরা বেশ ভদ্রসভ্য ছেলে, চোখে পাওয়ারের চশমা, পায়ে বুট পরা, হাতে সোনার ব্রেসলেট চকচক করছে, আরেক হাতে স্মার্টফোনটা স্ক্রল করতে করতেই কথাটা সে বলল, আর চোখে তাকিয়েছিল প্রিয়াঙ্কার দিকে। বয়স কত হবে আন্দাজ? 25 কি 26। ছেলেটির অন্যান্য বন্ধুরা বলে, চাকরি পাইতিস তো একটার সঙ্গে লাগিয়ে দেখ। না বাবা, বাড়িতে জানতে পারলে কেটে কুচি করে ফেলবে, ওইটুকুই ঠিক আছে। কত? ও মাসি। মেয়েটার ইচ্ছে করছিল গিয়ে ঠাঁটি একটা চড় মারতে, তবুও গেল না প্রিয়াঙ্কা। এইসব কথাগুলো শুনতে শুনতে এখন মন প্রাণ কান সবটাই কেমন যেন পচন ধরে গিয়েছে। আস্তে আস্তে বাড়ি পৌঁছালো সে। তখন ঘড়িতে 7:30 কি 8টা মতো বাজে। এই সময়টাই রোজ বাড়ি আসার সময়। উঠোনে পা রাখতেই শাশুড়ি মা বললেন, এলেন গো, এলেন আমার সংসারী বৌমা। তা এসো। তা বলি, তোমার শাশুড়ি তোমার জন্য সব করে রেখেছে, দুপুরে রান্না করে রেখেছে, তোমার ভাতারকে খাইয়েছে। তা উনি আবার এখন বেরিয়েছেন, রাতে ফিরবেন বলেছেন। সত্যি কপাল করে ছেলের জন্য বউ এনেছি একখানা। লোকে বিয়ে দিয়ে কোথায় ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে আয়েশ করে, আর আমি দেখো, আমি সেই মাগি যে কিনা সারা জীবন খেতেই মরলুম। শ্বশুর মারা গেছে বছর 5 আগে। শাশুড়ি বরাবরই খিটখিটে, দেখতে পারে না ওকে। বাপের বাড়ি অনেক দূর, সেই চাকদা এলাকায়, আর বিয়ে হয়েছে মেদিনীপুরে। বাবাকে ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছিল প্রিয়াঙ্কার। মা নেই তো, অনেক ছোটবেলাতেই মা মারা গেছে। শাশুড়ির অত্যাচার মুখ বুজে সহ্য করে ও, কারণ একটাই, স্বামীর ভালোবাসা। বাড়িতে এসে টিউবওয়েলে ভালো করে হাত মুখ ধুলো প্রিয়াঙ্কা। স্বামী যদিও অনেক কষ্টে টাকা জমিয়ে ট্যাঙ্কি বসিয়েছে জলের কলও, তবে ওই পায়খানা বাথরুমটা এখনো বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, ওইটারই তৈরি করার কাজ চলছে। প্রিয়াঙ্কা খুব বুদ্ধিমতী মেয়ে এবং সংসারী। সে কিন্তু হাত চিপে খরচ করতে জানে, প্রয়োজন ছাড়া খরচ করে না। তবুও শাশুড়িটা বরাবর এরকম করে। আর আছে এক আইবুড়ো অবিবাহিত ননদ, অনেক বয়স, প্রিয়াঙ্কার থেকেও বেশি। বিয়ে থা বোধহয় আর হবে না। সন্ধে হলে এই বাড়ির গলির সামনে সেজে গুজে ছোট লিপস্টিক দিয়ে এমন করে দাঁড়িয়ে থাকে যেন বেবুসে মেয়ে ছেলে। কোনো একটা পুরুষ পেলেই হলো, শরীরটা যেন চিনচিন করে ওঠে কামড়ের গুঁতোয়। এরা তো যেতে দিতে চায়, তবু এদের কাছ থেকে কেউ নিতে চায় না। বরং কচি কচি বাচ্চা মেয়েগুলো, যারা এখনো পর্যন্ত যৌবনের আমেজি বোঝেনি, তারা মরে এদের শিকারে। হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলো প্রিয়াঙ্কা। নিজের জামা কাপড়টা ছেড়ে রাখলো। এই কাপড়, সায়া, ব্লাউজ সব কেচে দিতে হবে। তার উপরে বর্ষার সময় কি করে যে সব শুকোবে। ফ্যাক্টরিতে পরে যাওয়ার জন্যে নির্দিষ্ট 2টো শাড়িই রয়েছে। এই 2টো ছাড়া আর কিছু পরে যাওয়ার মতো থাকলেও প্রিয়াঙ্কা পরে না। এগুলো আগে ছিড়ুক, তারপর। রান্নাঘরে গিয়ে 1 কাপ চা বানালো। ভাবলো জিজ্ঞেস করবে শাশুড়িকে, কিন্তু না, তিনি প্রিয়াঙ্কা ঢোকার সঙ্গে সঙ্গেই ওকে বকাবকি করতে করতে বাড়ির বাইরে বেরিয়েছেন।
বোধহয় আবার ননদকে খোঁজ করতে গিয়েছেন। প্রতিদিনের এক কেচ্ছা, কারো না কারো বাড়ি থেকে ওকে ধরে বেঁধে নিয়ে আসা হয়। বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু মেয়েটার বিয়ে হচ্ছে না কেন কি জানি। এও বোধহয় ভাগ্যের ফের। দেখতে শুনতে খুব একটা মন্দ না, মাধ্যমিক পাস। অথচ দেখো, হয়তো চরিত্রের এই কলঙ্কের জন্যই বিয়ে করতে মানুষ ওকে ভয় পায়। আদা দিয়ে রসিয়ে চা করলো প্রিয়াঙ্কা, সঙ্গে নিল 10 টাকা প্যাকেটের 2টা টোস্ট বিস্কুট। ভুলও বসে রয়েছে সামনে, মানে একটা কালো কুকুর। এই বাড়িতে আসার পর থেকেই প্রিয়াঙ্কার সঙ্গে ওর বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। যখনই ও খাবে লেজ নাড়তে নাড়তে ওর পেছনে এসে দাঁড়িয়ে থাকবে। আজকেও তার বিলম্ব হলো না। একটা প্লেটের মধ্যে একটু চা আর বিস্কুট ভিজিয়ে দিল প্রিয়াঙ্কা। চেটে পুটে মারলো ভুলো, তারপরে কাউ করে ডাকতে ডাকতে কোথায় যেন চলে গেল। কদিন আগেই 3-4টে ছেলেপুলের জন্ম দিয়েছে সে, মা তো, তাই বোধহয় বুকে দুধ আসার কারণে একটু খাওয়াতে গেল ওকে। যদিও বাচ্চা হওয়ার পরে বেশ রোগা হয়ে গিয়েছে ও, যেরকম প্রিয়াঙ্কা হয়েছিল। ব্যাগে লুকিয়ে রাখা স্মার্টফোনটা বার করলো প্রিয়াঙ্কা। বর এটা কিনে দিয়েছে, কাউকে দেখাতে বারণ করেছে। গরিবের সংসারে 20,000 টাকার দামের স্মার্টফোন মানে বিরাট একটা ব্যাপার। ইএমআই এ নেওয়া, সেটাই শোধ করে স্বামী স্ত্রী দুইজনে মিলে। কাছে হাতে যে ফোনটা ছিল তাতেও বেশ জলকাদা। সেটা খুলে ব্যাটারিটা ভালো করে মুছলো প্রিয়াঙ্কা, চার্জে বসালো। শাশুড়ি যেহেতু এখন আসবে না, তাই ঘরের ছিটকানি বন্ধ করে ফোন নাম্বারে সেই নম্বরটা ডায়াল করলো। ডায়াল করার সঙ্গে সঙ্গেই ফোনের ওপার থেকে, হ্যাঁ মা, ভালো আছো? ও মা, তোমায় কতদিন দেখি না, একটু বাড়ি আসো না মা, আমার ভালো লাগে না। দাদানের শরীরটা খুব খারাপ। কি হয়েছে তোর দাদানের? আর বলো না, 2 দিন আগে বাজারে পড়ে গিয়েছিল। রমা কাকু, শ্যামা কাকু এরা সবাই ধরে বেঁধে বাড়িতে দিয়ে গেছে। ডাক্তার দেখিয়ে এনেছি, কিন্তু এখনো খুব শরীর খারাপ। না রে মা, আমি ভালো আছি, তুই ভালো করে সংসার কর। বাবা কেমন আছো? আমায় বলনি কেন? তোকে আর কি বলবো, পরের সংসারে রয়েছিস, কত যন্ত্রণা সহ্য করে। এরপরে আমাদের বোঝা তোকে আর দিতে চাইনি রে মা। জামাইকে বলেছি, জামাইয়ের সাথেও একটু আগে কথা হলো। হ্যাঁ, তুই ভালো আছিস তো? তোমরা ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি বাবা? আমি দেখি যদি। না না, এখন আর আসতে হবে না, এত তো পুজোর ছুটি পড়বে, তখনই আসিস। কই মাগি কই? দরজা বন্ধ করে পোস্টি নষ্ট হচ্ছে নাকি বাতারের সঙ্গে? বাবা রাখছি। ফোনটা রেখে তাড়াতাড়ি ব্যাগের মধ্যে লুকিয়ে ব্যাগটাকে পেরেকের মধ্যে ঝুলিয়ে রেখে দরজা খুলে প্রিয়াঙ্কা। তা বলি, আমি একটু সরলে কার সাথে গুডুর গুডুর করো? বলতে বলতেই ফোনটা বেজে ওঠে, যেটা চার্জে বসিয়েছিল, মানে পাতি মোবাইলটা। হাতে নিয়ে প্রিয়াঙ্কা বলে, আপনার ছেলেই ফোন করেছে মা। হুম করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। জুত পেলেন না খুব একটা। বলো। বলছি, ফ্যাক্টরিতে 2 দিন ছুটি পাবে নাকি? একটু বাপের বাড়ি থেকে ঘুরে এসো, বাবার শরীরটা ভালো না। কথাটা শুনে অঝরে কেঁদে ফেললো প্রিয়াঙ্কা। বর সিদ্ধার্থ সেও বুঝতে পারলো, বলল, ওই দেখো, কথায় কথায় কাঁদো কেন? আরে কেঁদো না, শোনো, আমি আসছি। মিনিট 10-এর মধ্যে সিদ্ধার্থ ঘরে আসে। এসেছিস? তা বউয়ের সঙ্গে যখন দেখা করতে ঘরে আসবি, তা বাইরে থেকে তো ফোন মারানোর কি আছে? ফোনের বুঝি টাকা ভরতে হয় না নাকি? মা, সবসময় এরকম করবা না তো। তাছাড়া আমি খুব শিগগিরই সিদ্ধান্ত নিচ্ছি, ওই বাড়ি চলে যাব। ওই বাড়ি মানে? এই ভিটে তোর না? না, এই ভিটেতে আমার থাকতে ইচ্ছা করে না। আমি অমূল্যকে ডেকে নেব, তুমি আমার ওই ছোট ভাইয়ের সঙ্গেই থেকো। আমার যত বিরক্তি হয়ে গেলাম আমি। এই ঘর বাড়ির সম্পত্তি, তোমার জমি জামা তুমি একাই ভোগ করো, আমার আর ভালো লাগে না। হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলো সে। ঢুকেই দেখলো প্রিয়াঙ্কা এক মনে জানলার দিকে তাকিয়ে রয়েছে, চোখ থেকে টপ টপ করে জল। সিদ্ধার্থ ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিতেই শাশুড়ি বললেন, আর শুরু হলো বস সন্ধ্যেবেলায় লাগালাগি। কথায় পাত্তা দেয় না সিদ্ধার্থ। বিয়ের পর থেকেই দেখছে তো প্রিয়াঙ্কা মুখ থেকে রা করে না, অথচ এরকম টর্চার ওকে সহ্য করতে হয় রোজ। তবুও প্রতিবাদ করে না, কারণ ওর যে গন্ধ আছে। ও যে স্বামী মরা বউ, উদ্ধার করেছে তাকে সিদ্ধার্থ।
সেই কথা শ্বশুরবাড়ির লোক প্রত্যেকেই জানে, আর জানে বলেই। সিদ্ধার্থকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল প্রিয়াঙ্কা। গিয়ে জড়িয়ে ধরল তার স্বামীকে বুকে মাঝখানে, ওর মাথার চুলে হাত বুলিয়ে সিদ্ধার্থ বলল, কেঁদো না, কেঁদো না, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। তুমি কটা দিন ছুটি নাও, নিয়ে বাবার বাড়ি চলো। আর শোনো, আমি ভাবছি যে দীপাবলির পরই, দীপাবলি দরকার নেই, তোমার বাবার বাড়িতে তো ঘর বাড়ি ভালোই আছে, বাকিটুকু টুকটাক করে আমরা দুজনে মিলে ঠিক করে নিতে পারবো। চলো না, পুজোটা পার করেই বরং ওই বাড়ি পার্মানেন্টলি চলে যাই। মেয়েটা বড় হচ্ছে, বাবা আর কতদিন দেখে রাখতে পারবে? তাছাড়া আমাকে বাবা বলে ডেকেছে, আমারও তো একটা। প্রিয়াঙ্কা আরও কেঁদে ওঠে। হাতের চুড়ি দিয়ে ওর বুকে বারবার কতগুলো আঘাত যে করে। সিদ্ধার্থ বুঝতে পারে আঘাতটা খুব গভীরে। রোজই রাতে এভাবে কাঁদে বউটা। তারপরে সিদ্ধার্থ ওকে ভোলানোর চেষ্টা করে ভালো দুটো কথা বলে। আজকেও ঠিক তাই। ওর কপালে আলতো করে চুম্বন করতেই আরও কান্নার পর কিছুটা যেন স্বস্তি পায় প্রিয়াঙ্কা। বলে, কেন আমাকে এত ভালোবাসো? কেন? তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না আমার এই জীবনে। তাই তোমাকে না ভালোবাসার কারণটা একটু বলো দেখি। কথাটায় আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে প্রিয়াঙ্কা। ফুপিয়ে ফুপিয়ে ছোট্ট বাচ্চাদের মতো কাঁদতে থাকে। সিদ্ধার্থ বলে, এভাবে কেঁদো না, তুমি কাঁদলে আমি ভেঙে পড়ি। তুমি তুমি কেন আমার জীবনে প্রথমে আসোনি? হ্যাঁ, মানুষ তো ভুলের পরই শেখে নাকি? জানো জানো, আমার এখনো সেসব দিনের কথাগুলো মনে পড়ে। আমি তো আমার বাবা মার সন্তান নই। প্রিয়াঙ্কা বলতে শুরু করে, আমার বাবা আর মা সন্তানের মুখ দেখতে চেয়েছিল, আমার মায়ের ক্ষমতা ছিল না। কিন্তু বাবারও বাবা ডাক শোনার ইচ্ছে, মায়েরও মা ডাক শোনার ইচ্ছে। পাশের বাড়ি, ওই যে আমাদের পাশের বাড়িটা দেখোনি, ভবানীদের বাড়ি, ওই ওই ভবানীরই দাদার মেয়ে আমি। তুমি তো সবটাই জানো গো, তোমার সবটাই বলেছি, তাও যেন মনে হয় এই তো সেই দিনের ঘটনা। শারদীয়ার এক সকালবেলা আমার মা আমাকে জন্ম দিল। জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মায়ের প্রচণ্ড পরিমাণে রক্তপাত শুরু হলো। মা বাঁচবে না, সবাই বুঝতে পারলো। আমার মাথার ওপরে 14টা ভাই বোন। মায়ের বিয়ের প্রত্যেক বছরেই একটা করে ভাই বোন হয়েছে। মেয়ের সংখ্যা বেশি, 8খানা মেয়ে। এতগুলো মেয়ে পার করবে কি করে? যন্ত্রণা উঠে যখন জন্ম হলো সবাই ভাবলো বোধহয় ছেলে হয়েছে, কিন্তু আমাকে দেখে সবারই মুখ ভার। মা তো তাই মেনে নিতে পারেনি। নাড়ি কাটার সঙ্গে সঙ্গে মায়েরও রক্তপাত শুরু। ওই মহেন্দ্রক্ষণের মধ্যে যদি আমার বাবা না যেত। আমার বাবা মা জানতো পরিবারটা বড্ড গরিব, দিন আনে দিন খায়, মেয়েগুলোকে ঠিক করে পড়ালেখা করাতে পারবে না, মানুষ করতে পারবে না, অথচ বাচ্চা জন্ম দেওয়ার বেলায় আছে। মা নাকি আঁচল পেতে কান্না করেছিল আমার মরা মায়ের কাছে। রক্ত হাতে আমার মা আমাকে তুলে দিয়েছিল সেই মায়ের কোলে। তারপরে আইনতভাবে দত্তক নেওয়া হয় আমাকে। সেই থেকে আমার বাবা আমাকে মানুষ করে। ছিলাম সর্দার, হয়ে গেলাম পবিত্র ব্রাহ্মণের রক্তের যেন। ভগবানের কি লীলা বলো তো, আমার মুখমণ্ডলটাও বাবার মতোই হলো। এটাও পসিবল? সিদ্ধার্থ চুপ করে প্রিয়াঙ্কার কথা শোনে। সব সময় প্রিয়াঙ্কাকে সম্মান দেয় সে। চোখের জল মুছিয়ে বলে, তারপর আর কি, বাবার বাড়িতেই বড় হলাম। জানো তো, আমার শরীরের আদলটা এমন করে পরিবর্তন হলো যে ওই ভবানীর দাদা, মানে আমার পিসি, বাবার নামটা মুখে আনতে ইচ্ছে করে না, কারণ উনি আমাকে জন্মের পরেও দেখেননি, বড় হওয়ার পরেও দেখেননি, বিয়ের পরেও না। তাছাড়া আমার তো এক বাবা আছে, ওই বাবার নাম আমি কেন নেব? আমার প্রত্যেকটা বোনের থেকে, ভাইয়ের থেকে আমি অন্যরকমভাবে তৈরি হলাম। ভালো স্কুলে পড়াশোনা করা, ভালো মন্দ খাওয়া দাওয়া, না চাইতেই সব পেয়ে যাওয়া। বাবা চাকরি করতেন তো, সেই সুবাদে আমার ভরণ পোষণে কোনো অসুবিধে হলো না। কিন্তু কিন্তু যখনই আমার বয়ঃসন্ধিটা হলো, যখনই পুরুষ মানুষকে দেখে বুকের ভেতরটা হোঁচট দিয়ে উঠতো, তলপেটের কাছটা চিনচিন করতো, আর শরীরটা কেমন যেন উষ্ণ হয়ে উঠতো, ঠিক সেই বয়সটাতে তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার বর্দি,
আমাকে ডেকে বলল রঞ্জিত নাকি আমায় পছন্দ করে, আমার সাথে কথা বলতে চায়। এটাও বলে দিল বাবাকে কিন্তু বলবি না, তোর এই পালিত বাবা তোকে ওসব করতে দেবে না। তাছাড়া তুই তো আমাদের বোন, নিশ্চয়ই আমরা তোর খারাপ চাইবো না। দেখ মা বাবা মানুষ করতে পারবে না বলে তোকে ওদেরকে দিয়ে দিয়েছে, তার মানে তো এই না তোর শরীর থেকে রক্তগুলো চুইয়ে নিয়ে নিয়েছে। তোকে যেটা বলছি সেটা কর। রঞ্জিত খুব ভালো ছেলে, তোকে খুব ভালোবাসবে, খুব ভালো রাখবে। কিন্তু দিদি বাবা মা জানতে পারলে? আরে ধুর, বাদ দে তো, কিচ্ছু হবে না। তুই দেখা তো করে আয়, বাঁশ বাগানে আজকে দেখা করতে বলেছে। শোন, ছোট ভাইকে নিয়ে যাবি, অতুলকে। অতুল তখন ছোট, খুব একটা বড় না, তবু অল্প বয়সের শেয়ানা। স্কুল থেকে ফেরার পথে দেখা করার কথা ছিল। তখন আমি স্কার্ট পরি, আমার হাঁটুর নিচটা শিনশিন করছিল একটা কেমন যেন উত্তেজনায়, সারা শরীরটা কাঁপছিল। আমাকে যখন নিয়ে গেল বাঁশবাগানের কাছে, তখন দেখি সে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখেছিলাম বেশ কদিন ধরেই সে আমার দিকে কেমন দৃষ্টি করে যেন তাকায়। তার দৃষ্টিতে দৃষ্টি মেলালে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠত। আমাকে আমার ভাইয়ের সামনে বলে, তো দিদিকে আমি ভালোবাসি, আমাকে জামাইবাবু বলে ডাক। আমার সে কি লজ্জা, প্রথম প্রেম তো গো, তাই ভরসা করে ফেলেছিলাম। কয়েকদিন যেতে না যেতেই বর্দি বলল আমাকে পালিয়ে যেতে। মা বাবাকে বলার সময়টুকু পর্যন্ত পাইনি, কিসের মোহের বশে পড়াশোনা সব কিছু ছেড়ে আমি পালিয়ে গেলাম। বাবা মানতে পারলো না, মা সেই শোকে হার্ট অ্যাটাক করে মরল। যেই মা আমাকে কত কষ্টে লালন পালন করলো, শেষ দেখা অবধি তাকে দেখতে পারলাম না। কারণ আমার বর্দি আমাকে শিখিয়ে দিল এখানে আসতে না এলেই নাকি বাবা আমাকে কুটি কুটি করে ফেলবে। তারপর মাস ঘুরতে না ঘুরতে একদিকে আমার মায়ের কাজ মিটলো, আরেকদিকে আমি প্রেগনেন্ট হয়ে পড়লাম। কত শিগগিরই বাচ্চা, আমার তখন 18 বছর বয়স হয়নি। আমার শ্বশুর বাড়ির লোক তো আমাকে খাটিয়ে মারতো। আমার বর সকালবেলা বেরিয়ে যেত, তোমার মতোই তো গাড়ি চালাতো, কিন্তু খুব নেশা করতো, জানো তো, খুব নেশা করতো। আমি না করতাম, এত খেয়েও না। প্রথম প্রথম তো সোহাগে আহ্লাদে আমাকে জড়িয়ে ধরে, আমাকে স্পর্শ করে, তোমার দিব্যি, আর খাবো না, এটুকুই লাস্ট। কিন্তু বাচ্চাটা হওয়ার পর থেকে বুঝতে পারলাম, হ্যাঁ, আমাকে এখন বলারও প্রয়োজন বোধ করে না কোনো কথা। খেয়ে এসে টোল হয়ে শুয়ে পড়ে মেয়ের পাশে। ভালোবাসে না তা না, তবে এই যে কীরকম ভালোবাসা আমি সত্যিই বুঝি না। মা মরে যাওয়ার পরে বাবা একা হয়ে গেল। বাবাকে দেখার জন্যে ছোট মাসি এলো। ছোট মাসি মানে আমার মায়ের আপন বোন, একই রকম দেখতে। ছোট মাসিও আমার মায়ের মতোই ছিল, একটু বোকা, কম বুঝতো তো, তাই বিয়েটা হয়নি চট করে। আমি ভাবলাম যাক, বাবার এক সঙ্গী জুটে গেছে, তাহলে আমার আর চিন্তা কিসের। এদিকে সংসারে তখন টানা পড়েন, মাল খেয়ে খেয়ে আমার বর টাকা ওড়ায়। আমার কোলের মেয়েটা বড় হচ্ছে, তাকে স্কুলে ভর্তি করতে হবে, পড়াশোনা করাতে হবে, টাকার দরকার। এদিকে শ্বশুরবাড়িতে থাকার মতো ঘর বাড়ি পর্যন্ত নেই। আমার মেয়ে যখন বছর 3 বয়স, হঠাৎ করে পুজোর সময় বাবা এসে হাজির, সঙ্গে আমার ছোট মাসি। বুঝতে পারলাম আমার এই নতুন মাই বাবাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছে। বাবাকে এত বছর পর দেখে কাঁদতে বাধ্য হয়েছিলাম সেই দিন। বাবা বলল, রাজার হালে তোকে বড় করেছি রে, তুই কোথায় এসে উঠেছিস? থাকিস কোথায় মা? এক চালার ঘরে জল পড়ে, বেড়া খসে পড়ছে, এক ঘরের মধ্যে এতগুলো প্রাণী। ইস, আমার ফুটফুটে নাতনিটার একই দশা। মেয়েটা জামা কিনে দিতে পারিনি পুজোয়, টাকা ছিল না, ন্যাংটো হয়ে ঘুরছিল। গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে নিজেই যেন নিজের দাদুকে চিনতে পেরেছিল। রক্ত না হয়েও রক্তের কত টান ছিল বলো তো। বাবা কোলে নিয়ে সেই যে আমার বাড়ি যাতায়াত শুরু করলো। বাবা 6 মাসের মধ্যে আমাকে পাকা বাড়ি বানিয়ে দিল। বাবা চাকরি করতো তো, শুধু বলল, তোর বিয়েটা তো অনুষ্ঠান করে দিতে পারিনি, তোর জন্য তো সঞ্চিত কিছু রেখেছিলাম রে, তা তুই কোথায় থাকতে চাস বল, আমার কাছে না এখানে। ও আবার কি কথা দাদা, বিয়ের পরে মেয়েরা তো শ্বশুর বাড়ির সংসারই করে নাকি? ঘর বাড়ি করে দিতে হয়, এখানে করে দেন। প্রস্তাবটা আমার শাশুড়ি মাই দিয়েছিল। বাবা আর রাগ করেনি,
আমার ছোট মাসি খুব নরম সরম মানুষ, কারোর সঙ্গে ঝগড়া করতে পারতো না। ঘর বাড়ি হলো পাকাপোক্ত, 2টো রুম, আহাহা কি সুখ আমার জীবনে। বাবা আমাকে ভরিয়ে দিল, খাট, ড্রেসিং টেবিল, আলমারি, এমনকি আমার প্রাপ্য সোনার গয়নাগুলো পর্যন্ত আমাকে দিয়ে দিল বাবা। অশান্তিটা শুরু হলো তার পর থেকেই। সমানে আমাকে আমার শ্বশুর শাশুড়ি মারতো। যখনই বর থাকতো না মেরে মেরে বলতো বাবার কাছ থেকে টাকা নিয়ে আসতে। আমি পারতাম না, আমি বরাবরই চুপচাপ থাকা মেয়ে সিদ্ধার্থ। আমি পারিনি ওরকম করতে। তবে যে ভুল আমি করেছি না, সে ভুল আমার মেয়েকে দিয়ে আমি কখনো করাতে চাই না। তারপর আর সহ্য করতে না পেরে বাপের বাড়ি এসে উঠলাম। আমার প্রথম পক্ষের বর তখন চলে গিয়েছে দিল্লি কাজ করতে। সালটা চলে এলো 2019। ভয়ঙ্কর সেই সময়, করোনা পরিস্থিতি। ফোনে যোগাযোগ করতে পারছি না, সে বাড়ি আসতে পারছে না, কোয়ারেন্টাইন হয়ে যাচ্ছে কথায় কথায়। শ্বশুর শাশুড়ি আমাকে তাড়িয়ে দিল, বাপের বাড়ি পাঠিয়ে দিল। আমার ছোট মাসিটাও মরলো ওই সময় শ্বাসকষ্টে। বাবাকে তো বাঁচিয়ে রাখতে হবে, খাবো কি? বাবার পেনশনের টাকায় কোনো রকম চলছে। এমন সময় একদিন দিল্লি থেকে ফোন এলো আমার নাম্বারেই। জানানো হলো আপনার স্বামীর অবস্থা খুব একটা ভালো নয়, আপনারা লোক এনে আপনাদের স্বামীকে এখান থেকে নিয়ে যান, বাড়ির লোক আসুন। আমি আর কি করব? বাবাকেই বলবো? পারলাম না। হেরিয়ে শ্বশুর বাড়িতে গেলাম, কারণ আমি ছিলাম সেই বাড়ির ছোট বউ। বর্দার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেই বর্দা মেজদা সকলে মিলে দিল্লি গেল, নিয়ে এলো তাদের ছোট ভাইকে। কিন্তু কিন্তু বাঁচাতে পারলাম কোথায়? একদিন কাজ করতে গেছি, আয়ার কাজ করতাম জানো তো, সংসার চালানোর জন্য, মেয়েটার হাত খরচের জন্য। বাবার পেনশনের টাকায় বাবার ওষুধেই চলে যেত অর্ধেকটা। বাদবাকি সংসার খরচ, ইলেকট্রিক বিল, গ্যাসের খরচ সব মিলিয়েছে কত টাকা এখন তো বুঝতে পারি। শ্বশুর মশাই ফোন করে বললেন, তোমার বরের অবস্থা ভালো না, ওকে বাঁচাতে গেলে 50,000 টাকার দরকার। তা এই মুহূর্তে তো টাকা পয়সা নেই, তাছাড়া ও তো মালখোর, কোনোদিনই গুছিয়ে উঠতে পারেনি। তুমি যদি টাকার বন্দোবস্তটা করো, আমি তোমায় ঠিক শোধ করে দেব। জানতাম, ছেলে বলানো কথা। বর তো প্রথম ভালোবাসা, প্রথম ছোঁয়া, তারই তো সন্তানটা রয়েছে আমার কাছে। বাবার দেওয়া গয়নাগুলো বিক্রি করে দিলাম। তারপর শ্বশুরের হাতে টাকা তুলে বললাম চিকিৎসা করাতে। মানুষটাকে ট্রান্সফার করা হলো ওখান থেকে কলকাতা। বাঁচানো গেল না। ভোর রাতে খবর এলো মারা গেছে। লিভারটা সম্পূর্ণ পচে শেষ। মাল খেত তো। মুক্তি পেয়েছিলাম সিদ্ধার্থ, চরম মুক্তি। শ্বশুর বাড়িতে বাবার করে দেওয়া সেই লাখ লাখ টাকা দামের ঘর বাড়ি, ঘর ভর্তি ফার্নিচার সব ওখানেই রইল। শুধু একটা কাজ করেছিল আমার বর। ফোনে ফোনে যখন বরের সাথে কাঁদতাম, বলতাম যে আমি আর সহ্য করতে পারছি না গো। আমার বর ভাগ্যিস বুঝেছিল সংসার আলাদা হয়ে যাওয়ার মেয়ে আমি নই, সংসার করতে আসা মেয়ে। ভুল বোঝেনি। টুক করে এক সময় এসে বাবার দেওয়া বিয়ের সেই খাটটা আমার বাবার বাড়িতে রেখে এসেছিল। ড্রেসিং টেবিল, আলমারি সেগুলো এক এক করে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেই সময়টা আর আমার স্বামী পেরে উঠল না। তারপরে ভাগ্য বদলের পালা। আমি তখন কাজ করি, মেয়েও ছোট, বাবা মেয়ে আমি বেশ ভালোই আছি। সাদা শাড়ি তখন আমার অলংকার। আমি তো অভাগী, বিধবা, স্বামী খাওয়া মেয়ে মানুষ। শাশুড়ি তো আমাকে তাই বলেই তকমা লাগিয়ে দিল। আমার মতো রাক্ষসী পৃথিবীতে যেন আর একটা না জন্মায়। সত্যি তো আমি কুলোটা। কুল প্রদীপ জ্বালানোর জন্যে ওনাদেরকে একটা ছেলের মুখও দেখাতে পারলাম না। বাবার তৈরি করে দেওয়া সেই ঘরবাড়ির ওপরে কিন্তু আমার এখনো পূর্ণ অধিকার আছে, আমার মেয়ের আছে, কিন্তু সেই দাবি আমি আর করতে যাব না। কেন যাবে? আমি কি তোমাকে কোনো অভাবে রেখেছি প্রিয়াঙ্কা? বিয়ের পর তোমাকে সোনার চেন গড়িয়ে দিয়েছি, 2 জোড়া কানের দিয়েছি। তাছাড়া মেয়েটার জন্য তো হাতের, কানের, গলার সব তৈরি। তোমার চিন্তা কিসের? উচ্চশিক্ষায় মেয়ে শিক্ষিত হবে বলে কত হাজার টাকা করে নগদ আমরা গোছাচ্ছি বলো তো? সে তো জানি। আমার সেই সম্পত্তির উপরে কোনো লোভ নেই, বিশ্বাস করো।
মৃত্যুকে সামনাসামনি দেখেছি অনেকগুলো, তাই সেই লোভটা আর করি না। আজ মরলে কাল দুদিন, টাকা পয়সা সম্পত্তি কি সঙ্গে যাবে? কিন্তু বেঁচে থাকতে টাকা তো লাগবেই না, ওটুকু হলেই আমার হবে। তারপরেই তো কালীমাসি তোমার খবর দিল। আমাকে বিধবা বেশি উনি সহ্য করতে পারত না, মেয়ের মতো ভালোবাসত। প্রস্তাবটা আমাকে যখন বলল তখন আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বলল, বিয়ে করবি? তুই তো একা রে, এখনো যৌবনে ভরা। সন্ধেবেলা যখন বাড়ি যাস, তোর সাদা কাপড়ের আড়ালে লুকিয়ে থাকা যৌবনটা দেখে কম কুকুরে তো জিভ বের করে না রে। তার উপরে অল্প বয়সে পালিয়ে যাওয়া মেয়ে তুই, তোর সম্পর্কে কত রকম ধারণা আছে ছেলেপুলের মনে হবে। শিক্ষিত হয়ে পালাতে কিছু হতো না, কচি বয়সে পালিয়ে গিয়েছিলি তোরে মা। মেয়েদের কি আর জ্বালা কম রে? তার উপরে তো শ্বশুর শাশুড়ির বাজে বাজে গালাগালি, এটা তো লোকে আরো বেশি প্রশ্রয় পায়। একটা ভালো ছেলে আছে আমার দেখা, আমার নিজেরই লোভ বলতে পারিস। সম্পর্কে আমার খুড়তুতো বোনের ছেলেটা খুব ভালো ছেলে। যদি বিয়ে করিস মা কর। আজ অব্দি বিয়ে করেনি। এখনকার মেয়েরা ড্রাইভারদের বিয়ে করতে খুব একটা ভরসা পায় না, ভাবে মাল খায়, নেশা করে, পরমাগীদের সঙ্গে থেকে বেড়ায়। বিশ্বাস কর, সিদ্ধার্থ অমন ছেলেই নয়, আজ অব্দি বিয়ে করেনি। বয়সটা একটু বেশি, দেখতে শুনতেও মন্দ না, তোর সাথে বেশ মানাবে। খুব ভালো ছেলে রে মা। আর আমি যদি বলি তোর মেয়ের কথা, সেও মানবে। প্রথমে শুনে অবাক হয়ে গিয়েছিলাম সিদ্ধার্থ। দোজবরে মেয়ে ছেলের সঙ্গে দোজবরে লোকেরই বিয়ে হয়, আমার মতো স্বামীহীনা মেয়ের সঙ্গে আবার একটা ছেলে যে কিনা এখনো পর্যন্ত কাউকে বিয়ে থাকা করেনি। বিষয়টা হাস্যকর মনে হয়েছিল। যদিও আবার বিয়ে, আবার সংসার, আবার সিঁদুর পরব, এই সাদা শাড়ি ত্যাগ করে। হাতে শাখাপলা উঠবে, আমার সিঁথি টকটক করবে, ঠোঁটে আবার লিপস্টিক দেবো, সাজবো। ভাবতেই মনে হতো সবটা আলেয়া। ওসব স্বপ্ন আমার মতো মেয়েদের দেখতে নেই। প্রথমবার বিয়ে করার সিদ্ধান্তে অনেক পস্তিয়েছি, তাই দ্বিতীয়বার মাসির প্রস্তাব রাখার আগে হাজারবার ভেবে সিদ্ধান্ত নেব, এটাই ঠিক করেছিলাম। কিন্তু প্রজাপতির বন্ধন যে, বিয়ে আমার হওয়ারই ছিল তোমার সাথে। মাসি আমার ঠিকানা জোগাড় করে আমার বাড়ি চলে এলো। বাবাকে বলতেই আমার ছোট্ট মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বলল, মা আমার নতুন বাবা আসবে। মা তুমি বিয়ে করো। মা তোমার এই সাদা শাড়ি আমি সহ্য করতে পারি না। মা তুমি বিয়ে করো। বুকটা কেঁপে উঠেছিল। বাবা বলল, তাই তো, ওর বাবার অধিকার কেন ছাড়বে বল? তাছাড়া ছেলেটা যদি ওকে মেনে নেয়, ও কি আর বোঝে? যখন দুধের শিশু তখনই তোর বরটা চলে গেল। ওর তো তখন সেভাবে মনে থাকারও কথা নয়। বাবার দিকে তাকিয়ে আর মেয়ের মুখের কথা চিন্তা করে বিয়েতে রাজি হয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার মা গিয়ে যখন বলল, সবে ঠিক আছে, কিন্তু এই মেয়েকে আমার বাড়িতে তোলা যাবে না। বৌমা আমার সঙ্গে যাবে ঠিকই, কিন্তু আপনার নাতনিকে দাদা আপনি রাখুন। এ যেন আমার বাড়ি না যায়, কারণ আমার বাড়ির এলাকায় আমার বরের একটা মান সম্মান আছে। ছেলে দোজবরে না হয়ে দোজবরে মেয়ের সঙ্গে বিয়ে দেব, তার আবার একটা এত বড় বাচ্চা, এসব আমি সহ্য করতে পারবো না। তাছাড়া মেয়েকে পছন্দ হয়েছে, আর ছেলে তো গো ধরে বসে আছে, ওকে ছাড়া বিয়েই করবে না। ছেলেরও বয়স কম হলো না, তাই সেসব যে শর্ত না চাইতেও মানতে হলো, জানি না কিসের জন্য। মেয়েটাও বলল সেও নাকি দাদানের কাছেই থাকতে পারবে। যদিও বিয়ের পরে যখন এসেছিলাম, ভিডিও কলে যখন ওকে দেখলাম, তখন প্রচন্ড কান্না করছিল। তারপর যখন গেলাম, তুমি তো আমার মেয়েটাকে আপন করে নিলে গো, বুকে জড়িয়ে ধরলে আর বললে, বাবা বল। জানো তো, আমার প্রথম স্বামীকে, মানে ওর আসল বাবাকে, ও বাবা বলতো। তোমাকে বাবা বলার পরে আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁদে উঠেছিল। মেয়ে তো এখনো তোমাতে বলতে অজ্ঞান। তুমি বারণ করার পরে ওই বাড়ির মুখও হয়নি। আমাকে বলেছে, মা জানো তো, ওই বাড়ির ঠাকুমা ঠাকুরদা না আমায় কেমন দূর দূর ছাই করে, আমি বুঝতে পারি। একটা নতুন বুনু হয়েছে, আমাকে ঢুকতে দেয় না ঘরে, দেখতে দেয় না। আমি তখন বললাম, বাবা কি বলেছে? বাবা বলেছে
ওই বাড়ি যেতে না। বাবা আমাকে তো খুব ভালোবাসে, তাই বাবা বলেছে আমার যা লাগবে এনে দেবে, যখন ইচ্ছা করবে তখনই তুমি আসবে আমার কাছে, তাও যেন আমি ওই বাড়ি না যাই। তাহলে তুমি কেন যাও? আমি আর যাবো না মা, আমি সত্যিই যাব না। সিদ্ধার্থ বলে, যাবে কবে বলো? সবই তো বুঝলাম, আমাকে কেন এত ভালোবাসো সেটা আগে বলো। আমি যে তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এমনকি আমি সন্তান নেব না সেই সিদ্ধান্তটাও তুমি মেনে নিয়েছিলে বিয়ের রাতে। আমি বলেছিলাম তোমাকে আমার কাছে আসার আগে একটা কথা আছে আপনার সাথে। বলো। দেখুন, আমি এমনিতেই আমার মেয়েটাকে রেখে এসেছি বাবার কাছে। মা তো, ওকে তো আমি ফেলতে পারবো না। একটা কথা যদি রাখেন তাহলে খুব উপকৃত হব। বলো শুনি। রাখার মতো হলে নিশ্চয়ই রাখবো। আমি আর মা হতে চাই না। হয়তো আপনার কাছে এটা শুনতে খুব খারাপ লাগবে, হয়তো বলবেন বিয়ের আগে কেন বলিনি। চাইলে আপনি আমাকে এখনো আবার ছেড়ে দিতে পারেন। সাদা শাড়ি পরে থাকাটা আমার অভ্যেসে পরিণত হয়েছে। একদিনের জন্য সিঁদুর আর শাখাটা না হয় স্বপ্নের দুঃস্বপ্ন বলেই কাটিয়ে দেব। তবুও আমাকে সন্তান নিতে বলবেন না, কারণ এক বাবার সন্তানকে আমি বড় করছি তো। আরেকটা সন্তান যদি আসে আমি হয়তো আর সুমাতা থাকতে পারবো না। হয়তো আগের মেয়েটাকে আমি তাচ্ছিল্য করতে শুরু করব। হয়তো হয়তো ওকে আমি সহ্য করতে পারবো না। ওর মধ্যে ওর ঠাকুরদা, ঠাকুমা, বাবা আর ওদের করা অত্যাচারগুলোকে দেখতে পারবো। সিদ্ধার্থ সেই দিনের কথা মনে করে চুপ হয়েছিল। শুধু প্রিয়াঙ্কাকে ভালোবেসেছে বলে বলেছিল, তোমার সব সিদ্ধান্তেই আমি রাজি। তুমি যদি মা না হতে চাও, আমিও চাই না সন্তান। সেই থেকে দুটো মানুষ সংসার করছি আমরা। বলো, তোমার বাড়ির লোক আজ পর্যন্ত আমাকে মেনে নিতে পারলো না। মেয়েটা ফোন করে কথা বলে, কারোর সামনে কথা বলতে পারি না, লুকিয়ে লুকিয়ে বলি। তাই তো বলছি, আর দরকার নেই। এবার মেয়ে বড় হচ্ছে, এবার চলো মেয়েকে নিয়ে তোমার বাবার বাড়িতে পুরোপুরি সেটেল হই। আর এখানকার জমি সম্পত্তি টাকা পয়সা আমার কিছুই লাগবে না। আমার 4টে গাড়ি, তোমার বাড়িতে যথেষ্ট জায়গা আছে, অনেক জায়গা, রাখারও জায়গা আছে। আর একবার সেখানে গেলে ভালো ড্রাইভারের খোঁজ করতে আমারও সময় লাগবে না। যেমন ভাবনা তেমন কাজ। সংসারের পাততালি গুটিয়ে দশমীর দিনই রওনা দেয় ওরা। বাড়িতে আসতে মেয়ে বাবা ভীষণ পরিমাণে খুশি। মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। দেখতে কত সুন্দর হয়েছে, ডাগর ডগর শরীর, টানা টানা দুটো চোখ। এখানে আসার বছর 5 মধ্যে মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গেল। পাত্রর বয়সটা একটু বেশি, তবে সে সুপাত্র, বাবা মার একমাত্র আদুরে ছেলে। বাড়িটা যদিও চন্দননগরের কাছাকাছি, তবুও মেয়ের সঙ্গে বিয়ে দিতে কোনো আপত্তি নেই প্রিয়াঙ্কার। তাছাড়া মেয়ের ভাগ্য তার মতো না হলেই হলো। সে যা ভুল করেছে, মেয়েকে সেই ভুল করতে দেওয়া যাবে না। মেয়ে রীতিমতো এখন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছে। বাবা এখন শয্যায়। জামাই এই বাড়ি ওঠার পর বাবার শরীরটা অনেকটাই ভালো হয়েছিল, কিন্তু বয়সের দায়, একটা সময় তো সবাইকেই চলে যেতে হয়। ফোনটা বেজে উঠল প্রিয়াঙ্কার। সে আজকাল আর কোনো কাজকর্ম করে না, বাড়িতেই থাকে। তবে আজকে জরুরি দরকারে একটু ফার্মেসিতে গিয়েছিল, বাবার ওষুধ ফুরিয়ে গেছে। আবার আজকেই মেয়েটার জন্য সম্বন্ধ দেখতে আসার কথা। হ্যাঁ, এই তো চলে এসেছি, আমি ঢুকছি গলির মোড়ে, রাখো। সিদ্ধার্থ সকাল থেকে প্রস্তুতি নিচ্ছে। আজকে গাড়ি ফাড়ি কাউকেই আর বলেনি, বলা যায় না। মেয়েকে দেখতে আসছে, পাত্রপক্ষ কতজন আসবে, প্রয়োজনে তার যে 4টে গাড়ি আছে তাতে করেই তাদেরকে বিদায় করবে। দেখাতে হবে তো মেয়ের বাবারও কম কিছু নেই। যদিও ওনারা জানে না যে মেয়েটা ওদের সন্তান না। কি দরকার জানানোর, ফালতু কেচ্ছা রটনা করা। যখন প্রিয়াঙ্কা ঘরে এসে পৌঁছালো তখন ছেলেপক্ষ চলে এসেছে। ঘরের ভেতরে রীতিমতো হাহাহি হচ্ছে। প্রিয়াঙ্কা পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকলো। সেখান থেকে রান্নাঘর হয়ে ওর রুমে ঢুকতেই সিদ্ধার্থ বলল, এ কি, কখন এলে? এই তো। হিস, তুমি এসব পরে রয়েছো কেন? শিগগিরই কাপড়টা পরিবর্তন করো। ছেলেকে দেখে আমি খুব খুশি, সত্যি সুপাত্র। নরেন কাকা ভালো সম্বন্ধ নিয়ে এসেছে, মেয়ে খুব ভালো থাকবে। মেয়ে তো ছেলের দিকে তাকাতেই পারছে না লজ্জায়। কি যে বলো, মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল বলো। হ্যাঁ, আর কি, এই তো মেয়েদের জীবন।
লালন পালন করে মানুষ করে আমরা বড় করলাম কত যত্নে, যেন পরের বাড়ি যাবে বলে। ওরম করে বলো না, আমার মনটা আবার ভেঙে যাবে। এমনি নিজের মনকে কত করে বুঝিয়েছি, মেয়েকে তো বিয়ে দিতেই হবে, সংসার তো তাকে করতেই হবে, না হলে আমরা মরার পরে সে বাঁচবে কাকে নিয়ে? একটা সঙ্গী তো দরকার। ঠিকই বলেছ। তুমি এসো, আমি ভেতরে যাচ্ছি। বলছি, কমলির মা এসেছিল? ওই কমলির মা এসেই তো সবটা করলো, খাবার দাবার গুছিয়ে দেওয়া, আগিয়ে দেওয়া। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শাড়িটা বদলিয়ে আলমারিটা খুলে একটা সুন্দর সবুজ লাল পাড়ের শাড়ি পরে প্রিয়াঙ্কা। সিদ্ধার্থ ভালোবেসে কাপড়টা কিনে দিয়েছিল, বহু বছর পরা হয়নি। আজকে একটু সাজগোজ করতে ইচ্ছে হলো। বিয়ের পরে আজ পর্যন্ত সিদ্ধার্থকে কোনোদিন নিজেকে ছুঁতে দেয়নি প্রিয়াঙ্কা। কত সহনশীল শক্তি সিদ্ধার্থর। ও শুধু ভয় হতো স্পর্শ করলেই পেটে সন্তান চলে আসবে। সিদ্ধার্থ মান্যতা দিয়েছে, সম্মান করেছে ওকে। তবু মানুষটাকে আজকে যেন মনে হচ্ছে একটু জড়িয়ে ধরতে, একটু ভালোবাসতে। কিন্তু বয়সটা এখন আর নেই। তবে একটু সেজে গুজে দাঁড়ালে তো আর মানুষটা কষ্ট পাবে না, বা দুঃখও পাবে না। এত বছর যে পিপাসা সংগ্রহ করেছে, সেই পিপাসার জল মেটানোর মতো ক্ষমতা এখন আর উভয়ের মধ্যে কারোরই নেই। তবু একটা নিগুড় বন্ধন ওদেরকে আবদ্ধ করে রেখেছে। ঘরে আসতেই প্রিয়াঙ্কা সকলের সঙ্গেই পরিচয় করলো। জিজ্ঞেস করলো, ছেলে কোথায়? এই তো দিদি এসেছেন, আপনার সঙ্গে আলাপ করার জন্য এতক্ষণ ধরে বসা। বাবারে বাবা, কখন গেছিলেন? তা বলি ওষুধপত্র পেলেন? হ্যাঁ দিদি পেলাম, ওই খুঁজে পাচ্ছিলাম না। বাবার ওষুধগুলো এমন এমন ডাক্তার দিয়েছে। তো বলি আপনার ছেলে? ওই তো মেয়ের সাথে কথা বলছে ব্যালকনিতে, ওই দেখুন। ব্যালকনির পর্দাটা তখন উঠছে। প্রিয়াঙ্কা তাকেই দেখল। গোধূলি আলোয় মেয়েকে খুব সুন্দর লাগছে। কমলি এসে সাজিয়ে দিয়ে গেছে মেয়েকে। শাড়ি আর গয়না আগে থেকেই তৈরি ছিল, বিছানার ওপরে রেখে গিয়েছিল প্রিয়াঙ্কা। মেয়ে ওই পরে সাজবে। যদিও পাত্রপক্ষকে খবর দেওয়ার আগে মেয়েকে অনেকবার জিজ্ঞেস করেছে সিদ্ধার্থ, বল মা, তোর কোনো পছন্দ আছে? দেখ, তাহলে বল, এদেরকে না করে দি। দেখো বাবা, তোমরা যেটা ভালো বুঝবা। আমার ছেলেপুলের উপরে ভরসা করতে ভয় করে, মাকে দেখেছি তো মা, তাই। ঠিক আছে ঠিক আছে, এই না হলে লক্ষ্মী মেয়ে। সেই মেয়ে কত সুন্দর করে গল্প করছে এই ছেলেটির সঙ্গে, কিন্তু ছেলেটাকে কেমন যেন চেনা চেনা। অনেক কষ্টে প্রিয়াঙ্কার আচমকাই মনে পড়ল, এ তো সেই ছেলেটা। হ্যাঁ, কিন্তু মেদিনীপুরের এলাকায় গিয়ে টোন টিটকারি, তার মানে ওখানেও চাকরি পেয়েছে। কিন্তু ও তো আমাকে চেনে রীতিমতো। আমি কাজ করতাম, রাস্তা দিয়ে ফিরতাম, এরাই তো আমার সঙ্গে অসভ্যতামি করে। না 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 না, এর সামনে কখন আসা যাবে না, কখন আসা যাবে না। কি হলো দিদি, কোথায় চললেন? শরীরটা একটু খারাপ লাগছে তাই। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা শোনো শোনো। সিদ্ধার্থও পেছন পেছন গেল, বুঝতে পারলো কিছু একটা হয়েছে। ঘরে ঢুকেই প্রিয়াঙ্কা ঠাস করে দরজা বন্ধ করে দিল। সিদ্ধার্থ বলল, দরজাটা খোলো। কি হলো, শরীর খারাপ করছে? ডাক্তার ডাকবো? প্রিয়াঙ্কা অঝরে কান্না করছে, শুধু বলছে, কেন ভগবান, কেন এত অভাগী রেখে গেলে আমাকে? কেন কেন? আমার মা আমাকে জন্ম দিল, দিয়ে গেল আরেক মায়ের কাছে। সেই মা এক অভাগী, আর আমাকে সেই অভাগীর মেয়েই রেখে দিলে ভগবান। কেন কেন বলো, কেন? শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।